মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে শেষ হয়েছে জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক। সূত্র বলছে 5 দফা দাবির বিষয়টা উঠেছে। সূত্র আরো বলছে মিনিটস লেখার কাজ শেষ হয়েছে। আর কি বলছে সূত্র জানবো দীক্ষার কাছ থেকে। দীক্ষা, দেখো 6:40 নাগাদ যারা জুনিয়র আন্দোলনকারী চিকিৎসক তারা সিএম এর বাড়িতে সমস্ত রকম চেকিং করে ঢুকেছিলেন এবং তারপর 2 ঘন্টা 5 মিনিটের একটা বৈঠক হয়েছিল এবং আমরা যেটা বৈঠক শেষে জানতে পারছি যে বৈঠক ইতিবাচক হয়েছে, কিন্তু মিনিটস টু মিনিটস নিয়ে আলোচনা চলছিল এবং সেখানে মিনিটস টু মিনিটের ওপর কাজ চলছিল দীর্ঘক্ষণ ধরে। কিন্তু তারপরে আমরা দেখেছিলাম প্রায় অনেকক্ষণ আগে, প্রায় 2 ঘন্টা হতেছিল, তার আগেই যে বাসে করে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা এসেছিলেন সেই আন্দোলনকারী চিকিৎসকেরা সেখান থেকে বেরোবেন বলে তাদের যে বাস বাইরে দাঁড় করিয়ে রাখা ছিল সেই বাস তারপরে ভেতরে ঢুকে গেল, অর্থাৎ তাদেরকে তখন সেখান থেকে বের করে নিয়ে যাবার মতন একটা পরিস্থিতি তৈরি হলো। কিন্তু তারপর আমরা দেখলাম যে না, তারা বাইরে বেরোনি। কিন্তু আমরা যেটা জানতে পারছি যে 5 দফা দাবি রাখা হয়ে, যারা জুনিয়র চিকিৎসক তারা 5 দফা যে তাদের দাবি, সেই 5 দফা দাবি তারা সেখানে পেশ করেছেন এবং সেই 5 দফা দাবি পেশ করে তারপরে তারা যেটা সেই আলোচনাও হয়েছিল। তবে কিছু শর্ত দুতরফের তরফেই ছিল সেটা আমরা জানতে পারছি। সেই শর্তের প্রেক্ষিতেই মিনিট টু মিনিট তৈরি হয়েছিল এবং আগামীকাল হয়তো সরকারের তরফ থেকে কিছু ঘোষণাও করা হতে পারে, এরকম একটা সম্ভাবনা ছিল। তারপরে ভেতর থেকে খবর এসেছিল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করবেন। এখনো পর্যন্ত জুনিয়র যারা চিকিৎসক তারা ভেতরেই রয়েছেন, ফলে যৌথ প্রেস কনফারেন্স হবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করবেন এখনো পর্যন্ত জানা যায়নি। তবে যেটা জানা যাচ্ছে যে বৈঠক মোটামুটি ইতিবাচক হয়েছে, তবে কিছু শর্ত দুতরফ থেকে আরোপ করা হয়েছিল। এখন দেখার বিষয় যে প্রেস কনফারেন্স করে মুখ্যমন্ত্রী বা জুনিয়র চিকিৎসকরা তারা কি ঘোষণা করেন সেটার উপরই সবাই তাকিয়ে রয়েছে, গোটা রাজ্য তাকিয়ে রয়েছে। কারণ এটা এই নিয়ে আজকে কিন্তু 3 বার বৈঠকের মানে 3 বার বৈঠক 5 বার বৈঠক দেখা হয়েছিল, তার মধ্যে 2 বার এসে সেই বৈঠক দোরগোড়া থেকে ফেরত গিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। কিন্তু আজকে বৈঠকে তারা বসেও ছিলেন এবং বৈঠকও হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত বৈঠক শেষে তারপরে প্রায় আরো 2 ঘন্টার উপর কেটে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ভেতর থেকে কোনো বার্তা আমাদের কাছে এসে পৌঁছয়নি। ফলে আমরা এখনো পর্যন্ত সাংবাদিকরা অপেক্ষা করছেন মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করতে পারেন, সেরকম একটা ভেতর থেকে আমাদের কাছে বার্তা এসেছিল। কিন্তু সেটি ঠিক কখন হবে বা তারপরেই জানা যাবে যে কি কি ঠিক বৈঠকে শর্ত উঠে এসছে এবং সরকার কতটা আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের কোন কোন শর্ত মেনেছে বা কোন কোন শর্ত মানতে রাজি হয়নি, বা জুনিয়র চিকিৎসকরা সরকারের কোন কথায় রাজি হয়েছে, অর্থাৎ জট একেবারে কাটলো কি কাটলো না, কাল থেকে কর্মবিরতি উঠবে কি উঠবে না, এই পুরো বিষয়গুলো কিন্তু তখনই জানা যাবে যখন কিন্তু সাংবাদিক সম্মেলন হবে। একদমই তাই, একদমই। সঙ্গে থাকো দীক্ষা, আসবো তোমার কাছে। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের অপর সহকর্মী। সৌরভ, 2 ঘন্টা ধরে বৈঠক হয়েছে, বৈঠক শেষ হয়েছে, সেটাও 2 ঘন্টার বেশি সময় লেগে গেছে। এত সময় কেন লাগছে সৌরভ? দেখো, এত সময় কেন লাগছে সেটা কিন্তু সকলেরই প্রশ্ন। কারণ বৈঠক 2 ঘন্টা আগে শেষ হয়ে গেছে। 2 ঘন্টা ধরে কার্য বিবরণী লেখার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া এখনো শেষ হয়নি। ফলে সেই দিক থেকে কিন্তু সকলেরই যারা চিকিৎসক মহল যারা রয়েছেন তাদেরও বক্তব্য হচ্ছে যে কোথাও কি তাহলে কার্য বিবরণীতে যে বক্তব্যগুলো লেখা হচ্ছে তা নিয়ে দুপক্ষের মধ্যে কোনো মতান্তর তৈরি হচ্ছে। অর্থাৎ যে দুপক্ষে 2 ঘন্টার মধ্যে যে ডিসকাশন হয়েছিল সেই ডিসকাশনের প্রতিফলন কার্য বিবরণীতে দেখা যাচ্ছে না। আর যেহেতু দুপক্ষেরই এখানে ট্রান্সক্রিপ্ট রাইটার ছিলেন, পেশাদার যারা ট্রান্সক্রিপ্ট রাইটার তারা ছিলেন, তারা যারা লিখছেন দুপক্ষে যখন লেখা হচ্ছে দুপক্ষের যে কার্য বিবরণী সেখানে কি কোথাও অমিল হচ্ছে, কোথাও কোনো শব্দের ক্ষেত্রে কোথাও যেটা জুনিয়র চিকিৎসকদের যিনি যে পেশাদার ট্রান্সক্রিপ্ট লিখেছেন তিনি যে শব্দ চয়ন করেছেন, উল্টো দিকে প্রশাসনের তরফে যিনি মিনিটস লিখেছেন তিনি যে শব্দ ব্যবহার করেছেন, দুটো কি কোথাও আলাদা, এরকম কি নানা একাধিক পয়েন্ট রয়েছে। এই সবই কিন্তু সম্ভাবনা এই কারণে, তার কারণ 2 ঘন্টা হয়ে গিয়েছে বৈঠক, আর 2 ঘন্টা পর এখনো পর্যন্ত কার্য বিবরণী সেই যে লেখার যে প্রক্রিয়া সেখানে যে দুপক্ষের একমত হওয়া, এগ্রি হওয়ার পর সেটাকে দেখে সেখানে সকলে সই করা, সেই প্রক্রিয়াতেই থমকে রয়েছে পুরো বিষয়টি। তবে স্বাভাবিকভাবেই কোথাও একটা মনে করা হচ্ছে যে বৈঠক যে স্পিরিটে হয়েছিল সেই স্পিরিটে হওয়ার পর কার্য বিবরণীতে তার প্রতিফলন হওয়ার প্রশ্নে কোথাও কোনো মতান্তর বা মতানৈক্য তৈরি হচ্ছে কিনা সেটাই এখন সকলকে ভাবাচ্ছে। নজর থাকবে সৌরভ, নজর থাকবে, নজর রাখো। বিচারের দাবিতে আন্দোলন চলছে, পথে নেমেছেন লক্ষ লক্ষ মানুষ। বিরোধী রাজনৈতিক দল থেকে আমজনতা প্রশ্ন তুলছেন সরকারের ভূমিকা নিয়ে। আর এরই মাঝে বেফাঁস মন্তব্য মালদা তৃণমূল নেত্রীর।
বিরোধীদের আক্রমণ করতে গিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ উড়িয়ে প্রকাশ্যে বললেন আরজি করে নির্যাতিতার নাম। নির্যাতিতার নাম বা ছবি ব্যবহার করা যাবে না, কড়া নির্দেশিকা জারি করেছিল সুপ্রিম কোর্ট। নির্যাতিতার পরিচয় নিয়ে কথা বলার অভিযোগে লালবাজারে তলব করা হয়েছিল কুণাল সরকার, সুবর্ণ গোস্বামীর মতো চিকিৎসকদের। রাজ্যের পুলিশও কড়া অবস্থান নিয়েছে নির্যাতিতার নাম বা পরিচয় ব্যবহার নিয়ে। তবে এত কিছুর পরও হুঁশ নেই শাসক দলের নেত্রীর। বিরোধীদের আক্রমণ করতে গিয়ে সংবাদ মাধ্যমের সামনে বা দলের সভামঞ্চ থেকে প্রকাশ্যেই বললেন নির্যাতিতার নাম। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে তিলোত্তমার ঘটনা নিয়ে আমাদের দিদির একটাই বক্তব্য, তিলোত্তমার যে ঘটনা ঘটেছে তাই সেই দোষীদের যেন ফাঁসি হয়। একবার ভুল হতে পারে, কিন্তু দুবার। নেত্রীর নাম সাগরিকা সরকার, মালদা জেলার মহিলা তৃণমূলের সভানেত্রী। কিন্তু সামান্য কাণ্ডজ্ঞান বা আইন সম্পর্কে সামান্য শ্রদ্ধাও কি তার নেই? নইলে বারবার নির্যাতিতার নাম প্রকাশ্যে বললেন কিভাবে? এখানেই শেষ নয়, বিরোধীদের জবাব দেওয়ার জন্য ঝাঁটা হাতে রাস্তায় নামার নিদানও দিলেন। আমার মহিলাদেরকে আমি বলবো, এরপরে কোমরে কাপড় বেঁধে ঝাঁটা হাতে নিয়ে কংগ্রেস, সিপিএম, বিজেপিকে আপনারা তুলনা করবেন। শুধু সাগরিকা সরকার নন, রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীও আক্রমণ করেছেন আন্দোলনকারী চিকিৎসকদের। টাকা পাচ্ছেন, খাওয়া পাচ্ছেন, এত লাটসাহেবী কায়দায় মোবাইল টয়লেট আসছে কি করে? ক্ষমতা আছে তাদের একটা ডাক্তারের, কে দিচ্ছে তাদেরকে? অন্যায় হচ্ছে তাদের, এটা খুব বাড়াবাড়ি করছে। কয়েকদিন আগেই আরজিকর ইস্যু নিয়ে দলকে বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বিষয়টি নিয়ে দলের নেতাকর্মীদের মুখ না খোলার নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী বা আন্দোলনকারী চিকিৎসকদের আক্রমণ করতে গিয়ে নেত্রীর নির্দেশটাই কি ভুলে গেলেন সিদ্দিকুল্লাহ সাহেব বা সাগরিকা সরকার? সুব্রত ভট্টাচার্য ও কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। তিলোত্তমা কাণ্ডের পর থেকে রাজ্যের সরকারি মেডিকেল কলেজগুলোতে কান পাতলে একটা শব্দ শোনা যায়, থ্রেড সিন্ডিকেট। একটা ভাইরাল ভিডিও এর মধ্যে সামনে এসেছে, আর তাতে বোঝা যাচ্ছে এই থ্রেড সিন্ডিকেটের ব্যাপ্তি ঠিক কতটা। ভয় সংস্কৃতি কিভাবে গ্রাস করেছে কল্যাণী জেএনএম মেডিকেল কলেজকে। এক ডাক্তারি পড়ুয়ার হাতে বেধড়ক মার খাচ্ছেন আরেক ডাক্তারি পড়ুয়া। অভিযোগ, যিনি মারছেন তিনি কলেজের টিএমসিপি ইউনিটের দাপুটের নেতা। TV9 বাংলার হাতে ভিডিও তুলে দেন আন্দোলনকারী চিকিৎসকরাই। এখন প্রশ্ন হচ্ছে, সিন্ডিকেটের এই শিকড় কতটা গভীরে? ঝাঁপিটা খুলে দিয়েছে আরজিকর। মেডিকেল কলেজে কলেজে থ্রেড কালচার, কলেজগুলিতে দুর্নীতির ঘুঘুর বাসা। থ্রি মাস্কেটিয়ার্সের সন্দীপের সঙ্গে নাম এসেছে অভিজ্ঞ বিরূপাক্ষদের। হুমকি সংস্কৃতি নিয়ে বারবার চর্চায় কল্যাণী মেডিকেল কলেজ। সুপারের ঘরের দরজা বন্ধ করে কলেজের লিগ্যাল অ্যাডভাইজারকে শাসাচ্ছেন তৃণমূলের চিকিৎসক নেতা। ভাইরাল ভিডিও শোরগোল ফেলেছিল। তার রেশ কাটতে না কাটতে এবার সামনে এলো আরও এক ভয়াবহ ছবি। জিএমসি নেতা এক ডাক্তারি পড়ুয়ার হাতে রড পেটাচ্ছেন এক মেডিকেল পড়ুয়াকে। কল্যাণী জেএনএম মেডিকেল কলেজের এই ছবি 2023 সালের। কলেজে কতটা আতঙ্কের পরিবেশ এই ভিডিও থেকে স্পষ্ট। অভিযুক্ত কলেজের টিএমসিপি শীর্ষ নেতা আব্দুল আলিম বিশ্বাস। আমাদের ওগুলো নিজেদের মধ্যে ঝগড়া ছিল দাদা। আমি এই ব্যাপারে কোনো রকম কোনো কিছু বলতে চাই। আমি এমনি এগুলো থেকে অনেক দূরে সরে গেছি। মানে অভিক বা বিরূপাক্ষ এদের হয়ে ওখানে কাজ করেন, এদের হয়ে ওখানে? না না দাদা, এগুলো দাদা দেখুন, সংগঠন মানে 2023 সালে সেপ্টেম্বর মাসে আমি ছাত্র সভাপতি ছিলাম। তারপর থেকে কোনো কিছুতেই যুক্ত নেই। এখন ইন্টার্ন ডাক্তারি করছি, চুপচাপ নিজের ডিউটি করছি। যেখানে সিন্ডিকেট সেখানেই অনিয়ম। পড়ুয়াদের দাবি, কল্যাণী মেডিকেলে এই সিন্ডিকেটের মাথায় তৎকালীন প্রিন্সিপাল অভিজিৎ মুখোপাধ্যায়।
কলেজের লেডিস হোস্টেলে এক মহিলা চিকিৎসক পড়ুয়াকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ ওঠে। অভিযোগ, টাকা টোপ দিয়ে সেই মহিলা চিকিৎসকের পরিবারকে কেস তুলে নিতে বলেছিলেন এই অভিজিৎ। রড দিয়ে মারধরের ঘটনায় অভিযোগ করেও কোনো ফল মেলেনি। প্রভাব খাটিয়ে গোটা বিষয়টিতে ধামাচাপা পড়ে বলে অভিযোগ। এটা যেন দ্বিতীয় আরজিকর থেকে কম কিছু নয় না। এত ভয়ের পরিবেশ, এখানে একটা গ্রুপ তৈরি করা হয়েছে, সেই গ্রুপের ছেলেমেয়েরা গ্রুপে গিয়ে থ্রেট দেওয়া হচ্ছে যে কিছু যেন না বলা হয়, কিছু যেন না বলা হয়। এইরকম ভাবে ভয়ের বাতাবরণ তৈরি করছে দীর্ঘদিন ধরে। আমরা এর সুবিচার চাই। থ্রেট কালচারের বিরুদ্ধে যদি আমরা স্টেপ না নিই, সমস্ত চেষ্টা সমস্ত কিছু ব্যর্থ হবে। এই যে করেছেন তাকে শনাক্ত করা হোক, তার একটা প্রপার ইনভেস্টিগেশন হোক, কার ইশারায় কার ইয়েতে উনি এ সমস্ত করছেন। মেডিকেল কলেজগুলিতে দুর্নীতির চক্র, পরীক্ষায় নম্বর বাড়ানো সহ নানা অনিয়ম থেকে মারধর, হুমকি। থ্রেট কালচারের শিকড় অনেক গভীরে। থ্রেট সিন্ডিকেটের মাথা সন্দীপ ঘোষের বাহিনী কল্যাণী মেডিকেল কলেজে রড হাতে পেটাচ্ছে। কোথায় নিয়ে গেছেন রাজ্যের আইন শৃঙ্খলা, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা কোথায় নিয়ে গেছেন? স্বাস্থ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, পুলিশ মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। থ্রেট কালচারের নেতা তো আসলে রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনিই তো ফোঁস করতে বলেছেন। তো তার যারা বাচ্চা কাচ্চা আছে তারা তো নিচে একটু ফোঁস করবেন, সেটাই স্বাভাবিক। উত্তর থেকে দক্ষিণ দিকে দিকে হুমকি সংস্কৃতি। অভিক বিরূপক্ষরা জুলুমের কালচারটা কোথায় পৌঁছে দিয়েছিলেন এই ছবিগুলোতেই তা স্পষ্ট। তন্ময় প্রামাণিক ও মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা। আন্দোলনকারীদের 5 দফা দাবির মধ্যে অন্যতম কর্মস্থলে চিকিৎসকদের সুরক্ষা। প্রবল আন্দোলন ঢেউ যখন চারিদিকে আছড়ে পড়ছে, তখন ভগবানপুরের স্বাস্থ্যকেন্দ্রের মধ্যেই বেধড়ক মার খেলেন চিকিৎসক। কারণ রেফার। হাসপাতালে পরিকাঠামো নেই, রোষ ডাক্তারের ওপর। পান থেকে চুন খসলে সব টার্গেট ডাক্তার। লজ্জার এই ছবি আর কতদিন দেখবে বাংলা? প্রশ্ন তুলছি আমরা। টার্গেট ডাক্তার, পরপর কিল, চড়, ঘুষি। স্বাস্থ্যকেন্দ্রের মধ্যেই চিকিৎসককে বেধড়ক মার, শাসানি। তিলোত্তমার জন্য বিচার চেয়ে পথে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ছে। হাসপাতালে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা প্রশ্নের মুখে পড়েছে। এই আবহেই লজ্জা বাড়িয়েছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের স্বাস্থ্যকেন্দ্রের এই ছবি। স্বাস্থ্যকেন্দ্রের এক্স-রে মেশিন খারাপ। দুর্ঘটনায় কাঁধে চোট পাওয়া রোগীকে তমলুক মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছিলেন ভগবানপুর কাজলাগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক। তাতেই রোগীর পরিবারের সদস্যদের রোষানলে পড়েন তিনি। কথায় কথায় চিকিৎসকদের গায়ে হাত। কেন এক শ্রেণীর এই অসহিষ্ণুতা? ঠেলে ফেলে মারধরও করে। আর একটা ওরা থ্রেট দিয়েছে যে তুমি তো হসপিটালে আছো, এখন তোমাকে দিলাম ছেড়ে, হসপিটালে বাইরে যখন যাবে তোমাকে দেখে নেব। আমি আপ্রাণ চেষ্টা করেছি ছাড়াবার জন্য, তারপরে ডাক্তারবাবুকে চল, ঘুষি, কিল এবং মারতে থাকে এবং ডাক্তারবাবুর কানটা এখানে ফুলে গেছে এবং ডাক্তারবাবু তখন অসুস্থ হয়ে পড়ে এবং বেডে শুয়ে যায় এবং কান্নাকাটি করতে থাকে। ধুঁকছে স্বাস্থ্যকেন্দ্র। স্বাস্থ্যকেন্দ্র গ্রামীণ হাসপাতালগুলির পরিকাঠামোর বেহাল অবস্থা। জেলা শহরের হাসপাতালে রেফার রোগ লেগেই আছে। হাসপাতালে পরিকাঠামো না থাকায় দায় কেন ডাক্তারকে নিতে হবে, সেই প্রশ্ন তুলছে চিকিৎসক সংগঠনগুলি। নানা রকম হেনস্থা, সেটা যৌন হেনস্থাও হতে পারে এবং শারীরিক হেনস্থা সম্মুখীন হচ্ছেন। এর সুরাহা হচ্ছে না একটার পর একটা। আমরা কি পরিবেশে কাজ করছি দেখুন সবাই। ডাক্তার নিগ্রহের মতো ঘটনা ডাক্তার সমাজের মধ্যে আরো উদ্বেগ এবং উত্তেজনা আরো বাড়িয়ে দিচ্ছে। আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া হোক, আদারওয়াইজ কিন্তু এই আন্দোলন আরো বৃহত্তর আকার ধারণ করবে। নিরাপত্তার দাবিতেই লাগাতার আন্দোলনে জুনিয়র ডাক্তাররা। ভগবানপুরের ঘটনা উদ্বেগ, আতঙ্ক বাড়িয়েছে। সুপার স্পেশালিটি হসপিটাল হয়, এত ডিস্ট্রিক্ট হসপিটাল, এত কিছু, সেইখানে তাহলে পরিকাঠামো নেই কেন? এবং সেই পরিকাঠামোর দোষ কার? ডাক্তারের? তা তো নয়, যারা মাথায় বসে আছে। আমরা কিন্তু তাদেরই পদত্যাগ চাইছি। চিকিৎসক নিগ্রহের ঘটনা তীব্র শোরগোল ফেলেছে জেলা স্বাস্থ্যকেন্দ্রে। সোমবার স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে যান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও ভগবানপুর 1 নম্বর ব্লকের বিডিও।
ঘটনা থেকে শিক্ষা নিয়ে ঢেলে সাজছে সুরক্ষা। হাসপাতাল চত্বরে অবাধ প্রবেশে রাশ টানার সঙ্গে বসছে ড্রপ গেট। কারণ আনফর্চুনেটলি একটা ঘটনা ঘটেছে, কালপ্রিটসরা আমরা শুনলাম যে নন কালপ্রিটস এবং তারা আজকে না এটা হ্যাবিচুয়াল অফেন্ডার্স। পুলিশকে জানানো হয়েছে, পুলিশ দেখছেন বিষয়টা। ক্যাম্পাসে যে সিসিটিভি ক্যামেরাগুলো বসানো কথা পুলিশের সাথে ভিডিওর কথা বলে, তো সেগুলি আন্ডার প্রসেস আছে। এখানে যারা কর্মরত চিকিৎসক আছেন তাদেরকে এখানে এসে চিকিৎসা পরিষেবা প্রদানের ক্ষেত্রে মানুষ প্রোটেকশন দেবেন না পুলিশি নিরাপত্তার উপরেই নির্ভর করতে হবে, সেই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই রয়ে গেল। ভগবানপুর থেকে ক্যামেরায় দেবাশিসের সঙ্গে কনিষ্ঠ মাইতি, TV9 বাংলা। ফের প্রশ্নের মুখে সরকারি হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা। বর্ধমান মেডিকেল কলেজে কর্তব্যরত নার্সকে হেনস্থার অভিযোগের তীরে এক রোগীর পরিবারের সদস্যরা। মদ্যপ অবস্থায় গালিগালাজ, গেটে ধাক্কা ও টেবিলে থাকা জিনিসপত্র ছুঁড়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। কর্তব্যরত নার্সকে মারতে উদ্যত হয় বলে অভিযোগ। প্রতিবাদ করলে পার্টির লোক ডেকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়, এমনটা অভিযোগ। নার্সের অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করেছে পুলিশ। ঘটনায় আতঙ্কিত হাসপাতালের অন্যান্য নার্সিং স্টাফ এবং জুনিয়র ডাক্তাররা। নিরাপত্তা জোরদার করার দাবি জানাচ্ছেন তারা।